একদম কথা কবি না, চুপ, কোনো আওয়াজ হইব না। একদম নিচে না। ওই আপা, আমরা খবর পাইছি আপনার এই ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা আছে। শোনেন, খুদাই ফালাফালি চিল্লাচিল্লি করবেন না। যদি চিল্লাচিল্লি করেন তাহলে আমার গুলি খাইয়া জীবনটা হারাইবেন। অতএব টাকাটা জলদি দিয়ে দেন। ভাই, আমি আজকে প্রথম মাইনে পেয়েছি। আপনারা যদি টাকাগুলো নিয়ে যান আমি কেমনে চলবো? আপনার আমার ছোট ভাইয়ের মতো। রাখ তোর ছোট ভাই, কিসের ছোট ভাই? পালানি সংস্কৃতি হলো। আপা, যখন আমাকে ছোট ভাই মনে করছেন তাহলে তো কোনো টেনশন নাই, তাহলে তো ছোট ভাই হিসাবে টাকাটা লইতে পারি। কান্নেন না পা, কান্নে আর কি হইব? ছিনতাইকারী না মানুষ না, ছিনতাইকারী গো কোনো মায়া দয়া নাই। আমরা অযথা কান্দেন। কি হয়েছে ভাইজান, আপাই কি করব? আমার কাছ থেকে শোনেন, আমি আপারে নিয়ে রিক্সা করে যেতেছিলাম, এর মধ্যে ছিনতাইকারীরা আইসা পিস্তল ঠেকায়া আপার টাকা পয়সা সব লয়ে গেছে গা। কি নিয়ে গেছে? টাকা নাকি গয়না? প্লিজ, আপনি কাঁদবেন না, কথা বলুন। শুনুন, যা একবার হারিয়ে যায় তার কখনো ফিরে আসে না। তাহলে এখন কি করব? কেন? ওরা কি আপনার গায়ে আঘাত করেছে নাকি? না ভাই, কোনো আঘাত করে নাই, খালি ব্যাগটারে টান মেরে নিয়ে গেছে গা। কত টাকা ছিল? আমার প্রথম মাসের মাইনের ৬০,০০০ টাকা। কি আর করবেন, অ্যাক্সিডেন্ট এমনই হয়। ও, আপনার রিক্সা ভাড়া কত? স্যার, ভাড়া লাগবো না, আপা ৬০,০০০ টাকা লয়ে গেছে, আর আমি তার কাছ থেকে ভাড়া নিব? গরিব হইতে পারি, মন না ছোট না স্যার, ভাড়া লাগবো না স্যার, সাবধানে যায় না। হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। কি কথা? দেখুন, ভূমিকা না রেখে সরাসরি বলি, যেহেতু এটা আপনার প্রথম মাসের বেতন ৬০,০০০ টাকা, তার মানে এই টাকাটা নিয়ে আপনার অনেক স্বপ্ন ছিল। আপনি যদি রাজি থাকেন, আপনার প্রথম মাসের এই ৬০,০০০ টাকা আপনাকে লোন বাবদ আমি দিতে চাই। এখনকার যুগে খুন, হত্যা, রাহাজারি, চুরি, ছিনতাই বেড়েই যাচ্ছে। মানুষ একে অপরকে খুন পর্যন্ত করে ফেলছে, অথচ আপনি আমাকে বিনা লাভে এতগুলো টাকা দিতে চাচ্ছেন। ওই যে বললাম লোন, সময় হলে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেবেন। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমিও তো আপনাকে চিনি না। তাছাড়া আপনি আমাকে এতগুলো টাকা কেন দিতে যাবেন? আমি রিয়াজ, আপাতত এতটুকু পরিচয় থাকুক। আপনার নাম? আমার নাম একা। দাঁড়ান, আপনাকে আমার অফিসের একটা ভিজিটিং কার্ড। ওহ, আমার ব্যাগ তো ছিনতাই হয়ে গেছে। সমস্যা নেই, মুখে বলুন। রিয়াজ সাহেব, আমার না ভীষণ মাথাটা ব্যথা করছে, কোথাও বসতে পারলে একটু ভালো লাগতো। হেঁটে যেতে পারবেন নাকি আবার হাতটা একটু ধরবেন? হাত ধরতে হবে না, হেঁটেই যেতে পারবো। প্লিজ। বাবা, রাখি, রেবা, কই তোরা? এই যে আপু। কিরে মা, অফিস থেকে ফিরতে এত রাত করলি যে? ওই আজকে মাইনে পেয়েছি তো, তাই একটু মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করতে। আপু, তুমি মার্কেটে গিয়েছিলে? নিশ্চয়ই অনেক কিছু কেনাকাটা করেছো। আমাদের জন্য কি এনেছো আপু? দেখেই তো মনে হচ্ছে অনেক কিছু এনেছে। দেখো কতগুলো ব্যাগ নিয়ে এসেছে। অকারণে আবার এত টাকা খরচ করতে গেলি কেন? প্রথম চাকরি পেয়েছি বাবা, বেশি খরচ করিনি। এটা তোমার জন্য। আমার জন্য আবার শার্ট আনতে গেলি কেন? আমি তো সেই কবে শার্ট পরা ছেড়ে দিয়েছি। এজন্যই নিয়ে এসেছি। সবসময় পাঞ্জাবি পরা থাকো, আমার দেখতে ভালো লাগে না, কেমন জানি বুড়ো বুড়ো মনে হয়।
আরে আমি তো বুড়োই। কি যে বলো বাবা, তোমার বয়স কতই বার হবে? বেশি না, বাবার বর্তমান বয়স বেশি হলে 30 কি 35 হবে, তাই তো? আপু, আজকের এই খুশির দিনে তুমি তো আমাদের জন্য অনেক কিছু এনেছো, কিন্তু মিষ্টি আনোনি। মিষ্টি? ও হ্যাঁ, তাই তো। ও তাই তো, মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। থাক, মিষ্টি আরেকদিন খেলেও চলবে, কিন্তু মারে, এত বছর পরে আবার আমাকে শার্ট পরতে বলছিস? এটা তো শরমের বিষয়। তুই যদি আমার মেয়ে না হয়ে ছেলে হতিস তাহলে? বাবা, আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে, তোমার মনে আছে রাখি রেবা যখন ছোট তখন তুমি প্যান্টের সাথে রঙিন শার্ট পরতে, আর শুধুমাত্র ঈদে আলমারি থেকে পাঞ্জাবি বের করতে। অন্য সময় যদি মা তোমাকে পাঞ্জাবি পরার কথা বলতো, তুমি বেশ করে মাকে কথা শুনিয়ে দিতে। মাও নেই এখন, তোমার খেয়াল রাখারও কেউ নেই। মা যাওয়ার পর থেকে তো আমাদের লেখাপড়া, তোমার চাকরি, সংসার এগুলো নিয়েই ব্যস্ত ছিল। 2 বছর আগে অবসরে গেল। আমি পড়াশোনার পাশাপাশি একটা চাকরি খুঁজছিলাম, অনেক কষ্ট করে চাকরিটা পেয়ে গেলাম। সবকিছু তোমার সুখের জন্য বাবা। বাবা, আমি তোমার মেয়ে না, আমি তোমার ছেলে, তাও আবার বড় ছেলে। তোমার কোনো চিন্তা করতে হবে না। মারে, তুই আমার জন্য এত ভাবিস? আমার তো বয়স শেষের পথে, তবু আমি এখন খুব ভালো আছি। এখন তুই তোর ভবিষ্যৎ আর নিজের জন্য চিন্তা কর। বয়স তো অনেক হয়ে গেল, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তোকে তোকে সুখী দেখে মরতে পারলে আমি মরেও বাঁচতাম। আচ্ছা বাবা, আমি যদি বিয়ে করি, তোমাকে, রেবাকে, রাখিকে কে দেখবে বলো তো? এসব বিয়েতে আমি করতে পারবো না। পাগল মেয়ে, তাই কখনো হয় রে? হ্যাঁ? খুব হয় বাবা। হ্যাঁ? এই টাকাটা রাখো। না না না, ওটাকে তুই, তোর টাকা তোর কাছে তুই রেখে দে। অসম্ভব, তুমি হচ্ছ এই বাড়ির প্রধান কর্তা, টাকা পয়সা সবকিছু তোমার কাছেই থাকবে। নাও রাখো, ধরো। ঠিক আছে। আমার মেয়ে সাংসারিক চিন্তা দেখে আনন্দে আমার বুকটা ভরে উঠছে। কিরে, ঘুমাচ্ছিস না যে? ঘুম আসছে না আপু। এত কি চিন্তা ভাবনা করছিস? ঘুমিয়ে পড়। না, কি চিন্তা করব, তেমন কিছু না। শুয়ে থাক, দেখবি ঘুম চলে আসবে। আপু, একটা কথা জিজ্ঞেস করি, মানে তোমার ভ্যানিটি ব্যাগটা তো নতুনই ছিল, কিন্তু তুমি আবার নতুন একটা ভ্যানিটি ব্যাগ কিনলে যে? আরে, দুটো ব্যাগ থাকলে সুবিধা না, অসুবিধা নাই তো কোনো। না, অসুবিধার কিছু নেই, কিন্তু তোমার ওই পুরনো ভ্যানিটি ব্যাগটা দেখছি না যে। আরে আছে আছে। কিন্তু কোথায় আছে? তুমি যখন আজ আসলে তখন তো তোমার এই ব্যাগটাই দেখলাম, কই পুরনো ব্যাগটা তো দেখলাম না। তুমি কি অফিসে রেখে এসেছো? কি উকিলের মতো জেরা করছিস? চুপচাপ ঘুমিয়ে পড়। আশ্চর্য, এত রেগে যাচ্ছ কেন? চাকরি করছো বলে? একদম তর্ক করবি না বেয়াদব একটা, একটা কষে থাপ্পড় মারবো। কি শুরু করলে তোমরা? রাত অনেক হয়েছে না? আপু ঘুমা তো, ঘুমা। আপু,
আমি ভুল করে ফেলছি আপু, আই এম সরি। কানে ধরছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, মাফ করে দাও প্লিজ। আরে না বোকা, তুই কোনো খারাপ ব্যবহার করিসনি। আমি তোর উপর রাগও করিনি। মাঝে মাঝে কিছু ঘটনা থাকে যেটা চাইলেও কারোর সাথে শেয়ার করা যায় না। যা ঘুমিয়ে পড়। ঠিক আছে আপু। আপু, আজ বাসায় ফেরার পর থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ। এই রাখি, হুম? রেবা জি বাবা। একা কোথায়? ভাবছি আজ ভালো মন্দ কিছু খাবো। বাবা এটা ভালো মন্দ না, বলো ভালো ভালো খাবার খাবো। আহা, ওই একই কথা হলো। এই কথাটা দীর্ঘকাল ধরে চলে আসছে। বাবা, চিরকাল ধরে যে কথা চলে আসছে, এখন না আবার নতুন নতুন কিছু কথা চালু হয়েছে। সেটা আবার কি কথা? এই যেমন সম্পর্কে স্বামীর স্ত্রী হয়, সে তার ছেলে মেয়েকে প্রশ্ন করছে বাবা কোথায়, যেন তারও বাবা। কি সব আবল তাবল বলছিস তোরা? আই, একা কোথায় রে? আপা সেই সকালে অফিসে চলে গেছে। অফিসে? তাহলে তো আমাকেও বাজারে যেতে হবে। হ্যাঁ, আমি তাহলে বাজারে গেলাম। হ্যাঁ। দেখলি আপা আজকে অনেকদিন পরে বাবা কেমন খুশি। হ্যাঁ, বাবাকে তো খুশি লাগছে, কিন্তু কয়েকদিন ধরে আপাকে কেমন যেন মনমরা মনমরা লাগছে। কি ব্যাপার? আপনি এখানে দাঁড়িয়ে অফিসে গেলে তো পারতেন। তার দরকার পড়েনি, মাত্রই তো এলাম। আসলে এর পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা হলেও হতে পারে, তাই এখানে দাঁড়ালাম। ভালোই হয়েছে, চলুন কোথাও গিয়ে বসি। আপনার হাতে যদি সময় থাকে, আমার কিন্তু বসতে আপত্তি নেই। সময় থাকবে না কেন, চলুন। চলুন। রাখি, রেবা, জি বাবা আসছে। বাবা, শোন শোন শোন। বাবা ডেকেছো? হ্যাঁ শোন, ওই একা তো এত রাত পর্যন্ত অফিসে থাকে না, আজ এত দেরি করছে কেন? তোরা কি জানিস কিছু? হ্যাঁ, আমার মনে হয় রাস্তাঘাটে অনেক জ্যাম, তো এই জন্য দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না, চলে আসবে। হ্যাঁ আসবে, কিন্তু কখন? এই না, আচ্ছা এই তোরা কি একটু গিয়ে দেখবি নাকি রাস্তায়? দেখো তো, বাবার কথা শুনে মনে হচ্ছে আমরা ঢাকা শহরে না, আমরা গ্রামে বসবাস করছি। আহারে, তোরা হাসছিস। বুঝলাম যে ঢাকা শহর না, ঠিক আছে, তোদের দ্বারা হবে না, বরং আমি একটু রাস্তায় দেখে আসি। আহা বাবা এত চিন্তা করে না। শুধু শুধুই না টেনশন করে। কি ব্যাপার? আপনি কোনো কথা বলছেন না, একদম চুপচাপ, কারণটা কি? এতক্ষণ খাচ্ছিলাম, তাই চুপচাপ। বিলটা দিতে বলি। ওয়েটার, এক্সকিউজ মি, ইটস এ জেন্টস ম্যাটার। এটা কিন্তু ঠিক বললেন না। ঠিক বলেছি। আচ্ছা, রাত তো অনেক হলো, একা একা যেতে পারবেন? যার নামই একা, তার তো একাই যেতে হয়, তাই না? আপনি যদি অনুমতি দেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরো হেল্প করতে চান? মানা করবো না, চলো। তুমি না আজ অনেক লেট করে বাসায় ফিরছো, আর ওদিকে তোমার জন্য ওয়েট করতে করতে আমাদের সবার পেটে আগুন লেগে আছে। জানো আপু, বাবা না আজকে বাজার থেকে এত বড় একটা ইলিশ মাছ এনেছে আর মাংস এনেছে। কি সাংঘাতিক ব্যাপার! বাবা এখন কোথায়? বাবা আর রেবা মিলে তরকারি গরম করতে গেছে। আপনি দাঁড়িয়ে কেন? প্লিজ আসুন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, উনি রিয়াজ, আমার কলিগ। ও রিয়াজ সাহেব, আগে বসুন 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 বসুন। জি বসুন, দাঁড়িয়ে কেন, বসুন। এই তাহলে তো ভালোই হলো, রিয়াজ সাহেব আমাদের সঙ্গে খাওয়া দাওয়া সেরে তারপরে যাবে। আমরা খাওয়া দাওয়া সেরে
না মানে নাস্তা করে এসেছি, এখন আবার কি খাবো? তাতে কি হয়েছে, ভাত তো খেতেই হবে। এই রাখি, রেবা, তোরা যা ভাত তরকারি রেডি করবি, যা। ইয়ে মানে রাত অনেক হতেই ওনাকে বাসায় পৌঁছে দিতে এলাম, আরেকদিন এসে খাবো। না না, এইটা কেমন কথা? হ্যাঁ বাবা, থাক না, হয়তো বা অনেক লেট হয়ে গেছে, ওনার যেতে হবে, তারা আছে, উনি যাক। না না, খেতে আর কত সময় ব্যয় হবে বলতো? আরেকদিন হবে, আজ যাই। আজ তাহলে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসেন। আপনার শরীর কি অসুস্থ? না তো স্যার, কেন? চাকরিতে জয়েন করার পরে আপনার কোনো দিন কোনো কিছুতে ভুল হয়নি, কিন্তু আজকে এটা কি করেছেন? 10 লক্ষের জায়গায় 1 লক্ষ করেছেন। স্যার আমি খুবই সরি, আমি এখনই এটা ঠিক করে পাঠাচ্ছি। বসেন, চা খেয়ে যাবেন। না স্যার, দরকার নেই। আপনার বাসায় কে কে আছে? বাবা আর আমরা 3 বোন। মা? আমার মা মারা গেছে। সরি, চিরকাল কেউ বেঁচে থাকে না। আপনি কি সবার বড়? জি, আমি সবার বড়। বাবার অবস্থা দেখে মনে হচ্ছে আপু শার্টটা কিনে দিয়ে তোমাকে বিপদেই ফেলে দিয়েছে। না মানে এই অনেকদিন পরে শার্ট পরলাম তো তাই। এই তোরা যদি হাসাহাসি করিস তাহলে বাইরের ছেলেমেয়েরা তো আরো বেশি হাসাহাসি করবে রে। কার এত দায় পড়েছে আমার বাবাকে নিয়ে হাসাহাসি করবে? তবে বাবা, তোমাকে কিন্তু শার্টটা বেশ মানিয়েছে। তাহলে তো ঠিকই আছে, না কি বলিস? একদম। রেবা, আয় দেখে যা, বাবা শার্ট পরেছে। ইয়ে আমরা জানি লক্ষ্য বাস্তবায়ন বা অর্জনের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে মানুষের জীবনে জন্ম নাই। কি বলো? এত জোরে জোরে শব্দ করে পড়ছিস কেন? আর জোরে না পড়লে তোমার মুখস্থ হয় না। উফ, দেখতে পাচ্ছিস না আপু শুয়ে আছে? এত জোরে জোরে শব্দ করে পড়লে আপু তো ঘুমাতে পারবে না। ও হ্যাঁ, তাই তো, আমি তো খেয়ালই করি। যার সম্পর্কে এখনো তেমন কিছু জানতে পারলাম না, টাকার জন্য তাকে বাবার কাছে মিথ্যা বললাম। আজ আবার আমার সহকর্মীর কাছে হঠাৎ করে বন্ধু পরিচয় দিলাম। যা করছি তাকে ঠিক হচ্ছে, কিন্তু মানুষটাকে তো অস্বীকারও করতে পারছি না। এর অবসান কি করে হবে, কবে হবে? আমার গলা শুকিয়ে আসছে। রেবা, আমাকে এক গ্লাস পানি খাও না। আপু, কিছুদিন যাবত দেখছি তোমাকে কেমন যেন অস্থির অস্থির লাগছে। কি হয়েছে তোমার আপু? কিছু না। ঠিক আছে। কি আর পড়বি না? না রে, আর পড়বো না, চল ঘুমাতে চল, লাইট অফ করে দে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ আর কাজ। ঘড়ির কাঁটা দেখে সেই সকালবেলা অফিসে ঢুকি, তারপর কাজ আর কাজ, অসহ্য। আপনি কাজ করতে করতে অসহ্য বোধ করছেন, আর এদেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার কাজ পাচ্ছে না। নাজমুল ভাইয়ের দাদা মনে হয় একসময় জমিদার ছিলেন, কাজ না করে ফুর্তি করে জমিদারি শেষ করেছেন, তাই তার নাতিকে আজ পরের কাজ করে খেতে হচ্ছে। মলমটা ঠিক জায়গা মতো পড়েছে। ডোন্ট মাইন্ড নাজমুল ভাই, আসলে আমি বলতে চাচ্ছিলাম যাদের বেশি আছে তারা কাজ কম করে অন্যদেরকে দিয়ে করায় বেশি। যেমন আমার কথাই ধরুন না, আমার ঘরে স্বামী সন্তান রেখেও সংসারের একটু সচ্ছলতার জন্য সকাল সন্ধ্যা চাকরি করে যাচ্ছি, একটু সংসারের উন্নতির জন্য। আরে ভাই, সবচেয়ে বড় হচ্ছে টাকা। এই টাকার জন্য মানুষ সব করছে। তার মানে টাকার জন্য মানুষ মানুষকে খুন করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে? না, তা তো হতে পারে না। হায় আল্লাহ, নাজমুল ভাই কি আমার ছিনতাইয়ের ঘটনা জেনে ফেলেছেন? নাজমুল ভাই, আপনার কি হয়েছে? কাজ বাদ দিয়ে হুট করে মাথার মধ্যে এরকম খুন, চুরি, ছিনতাই এগুলো ঢুকলো কি করে? কাম ফেলায়া পেঁচাও। হঠাৎ ছিনতাইয়ের কথা শুনে তো আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা। আজকাল যা অবস্থা হয়েছে, ছিনতাইকারী মাস্তান কোথায় না আছে। সারা মাস শরীরে ঘাম ঝরিয়ে যে টাকা বেতন পাই, এই টাকাটা ঘরে না পৌঁছানো পর্যন্ত কোনো বিশ্বাস নেই। ভয়ে সবসময় কলিজাটা ধুকধুক করতে থাকে, কখন কি হয়ে যায়। আসলে আপনারা তো পুরুষ মানুষ, অতটা বুঝবেন না। লিজাপা, আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন কিন্তু। রাখি, রেবা, কই তোরা? আপু তুমি চলে এসেছো? এইভাবে কেউ দরজা খোলা রাখে? চোর এসে যদি কিছু চুরি করে নিয়ে যেত? আপু, আমাদের ঘরে দরজা তো ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে, আর আমাদের ঘরে কি এমন আছে যে চোর চুরি করে নিয়ে যাবে? চোর এত বোকা না আপু, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বোকা না। বাবা কোথায়? রান্নাঘরে? হ্যাঁ, রান্নাঘরে। এই তো বাবা। কিরে, চলে এসেছিস? জি বাবা। আচ্ছা শোন, একা তোর সঙ্গে সেদিন যে ছেলেটা এসেছিল, ওর কে কে আছে? খোঁজ খবর নিয়েছিস? না বাবা, আমি জানি না, আসলে পরিচয় তো বেশি দিন আর না। আর কার পরিবারে কে কে আছেন সেটা তো আসলে এত কথা তো হুট করে জিজ্ঞেস করা যায় না। কেন বাবা, বলো তো? না, এমনি। এই ছেলেটাকে তোর কেমন মনে হয়? কাকে আমার কাছে কেমন মনে হয় সেটা ভাবলে আমার চলবে না। আমার ভাবনা শুধু সংসার নিয়ে। সংসার ছাড়া আমি অন্য কিছু নিয়ে ভাবতে চাই না বাবা। পাগলমার কি যে কথা! তোর জীবনটা কি এভাবে যাবে? তুই আমাদের কথা ভাবিস না। আমাদের জীবন একভাবে না একভাবে কেটে যাবে। বয়স চিরকাল ধরে রাখা যায় না। তোর জীবনটা নিয়ে ভাব। একেবারে যে ভাবছি না তাই বা মিথ্যে কিভাবে? আজকাল তো আমাকে দুর্ভাবনায় পেয়ে বসেছে সবচেয়ে বেশি। কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি। বেশ তো, করুন। কিছুই মনে করবো না। আপনার যা ইচ্ছে তাই জানতে চান। আপনার বাসাতে কে কে আছে? এটা কোনো প্রশ্ন হলো? সবাই আছেন। আপনি আসলে কি জানতে চাচ্ছেন? আপনার বউ দেখতে কেমন? নিশ্চয়ই আমার থেকে দেখতে অনেক বেশি সুন্দরী, তাই না? আপনার চেয়ে নয়, আপনার মতো। কিন্তু তিনি এখনো আমার স্ত্রী হননি। কিভাবে তাকে স্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া যায় তাই ভাবছি। কেন? তিনি কি আপনার কাছ থেকে অনেক দূরে? খুব কাছে। মানে স্ত্রী হওয়ার প্রস্তাবটা যে কিভাবে দেব সাহস পাচ্ছি না। লিজাপা কিছু বলবেন? হ্যাঁ, এই কিছুটা যে কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। পার্সোনাল কোনো কিছু? পার্সোনাল তো বটেই, তবে আমার না তোমার উদাস উদাস ভাব। কি ব্যাপার, কি হয়েছে তোমার? উদাস ভাব
কই না তো। তবে কি রোমান্টিক? রোমান্টিক হওয়ার সৌভাগ্য কি আমার আছে? তবে সেদিন যে দেখলাম যাকে বন্ধু বলে পরিচয় দিয়েছো, সে আসলে আমার বন্ধু না। তাহলে কি শত্রু? তাও ঠিক না। বন্ধু নয়, শত্রু নয়। একা? তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে তুমি নিজের মনের সাথে একাই যুদ্ধ করছো। আমি সেদিন ওই লোকটার চোখ দেখে বুঝতে পেরেছি তোমার প্রতি এই লোকটার একটা আকর্ষণ আছে। তুমি সাড়া দিতে সাহস পাচ্ছ না, তাই তো? আমি ঠিক ভেবে পাচ্ছি না। লিজাপা দুজনে মিলে চুপে চুপে বসে খুব তো সলা পরামর্শ করছে। কি ব্যাপারে? মহিলা মহিলা একসঙ্গে হলে চিরকাল যা হয়ে থাকে তাই হচ্ছে। কি হয়? ঘোড়ার আন্ডা হয়। দুজনে বসে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, আর তীর রত্ন মিলে দিল তো বিষয়টা ধ্বংস করে। ভাল লাগে না। আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো? মানে আমাকে এভাবে ঋণে আরো ডুবিয়ে ফেলবে? তোমাকে আমি ডুবাবো না, তোমাকে নিয়ে আমি ভেসে বেড়াবো, সারা পৃথিবী উড়ে বেড়াবো, যা ইচ্ছা হয় তাই করব, সারাটা জীবন শুধু ঘুরে বেড়াবো। আচ্ছা এখন বলো তুমি কি খেতে চাও? তুমি যা যা খেতে চাবে আমি তাই খাওয়াবো। যা চাইবো তাই খাওয়াবে? আমার এই স্যুপ টুপ খেতে ইচ্ছে করছে না। আমার খেতে ইচ্ছে করছে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা। পান্তা ভাত ইলিশ মাছ ভাজা? ওকে ওয়েটার, পান্তা ভাত 2 প্লেট, ইলিশ মাছ ভাজা। একা ইদানিং অফিস থেকে ফিরতে প্রায় রাত করছে, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। ওই তো আপা চলে আসি। আর কি আনন্দ, আমাদের জন্য কত কিছু নিয়ে আসছে আপা। বাবা দেখো, বাবা দেখো। একা তো বেতনের সব টাকাই আমার কাছে দিয়ে রেখেছে, প্রতিদিনের বাস ভাড়াটা পর্যন্ত আমার কাছ থেকে চেয়ে নিয়ে যায়। আর শাড়ির জন্য তো মাত্র 300 টাকা আমার কাছ থেকে নিয়ে গেল। সব দেখে তো মনে হচ্ছে প্রায় 3000 টাকার কেনাকাটা। এত টাকা একা পেল কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রিয়া সাহেব, বসুন বসুন। থ্যাংক ইউ। টেবিল সব খালি, অন্য সবাই কি চলে গেছেন? না, ওই যে যার কাজে আছেন। আপনার কাজ তো একা ম্যাডামের সাথে, তাই না? উনি একটু এমডি সাহেবের রুমে গিয়েছেন। বসুন, এক্ষুনি চলে আসবে। বসুন। বাবা, বাবা। কিরে মা, কা কি ডাকিস কেন? তুমি একটু গিয়ে রাখির এবার পড়াশোনার ব্যাপারটা দেখো তো। কেন? রান্নাঘরে যা কাজ আছে সেটা আমি গুছিয়ে নিচ্ছি। আরে রান্না তো প্রায় আমি শেষ করে ফেলেছি। ঠিক আছে, যা বাকি আছে আমি গুছিয়ে নিব, তুমি একটু রেস্ট নাও, যাও। এই একা? জি বাবা। আচ্ছা, তুই কি অফিস থেকে কোনো অ্যাডভান্স নিয়েছিস? না, ওই আমি একটা টিউশনি করাতাম তো, ওই টাকাটাই ওরা দিয়েছে, সেই টাকা দিয়েই তো শপিং টপিং করলাম। তুই যে টিউশনি করেছিস এটা তো আমাকে জানাসনি। 2-1 ঘন্টার বিষয় তো, তাই তোমাকে জানাইনি। হঠাৎ করে রাতে এত টাকার কাপড় চোপড়, মিষ্টি এসব তো, এই জন্য জিজ্ঞেস করছি আর কি। ও আচ্ছা বাবা, আমি একটু রান্নাঘরে যাই। তো আমার কেন যেন মনে হচ্ছে কোথাও একটা খটকা আছে। তুই যা করেছিস
ভালো মন্দ তুই বুঝিস। জীবনটা স্বপ্ন নয়, খেলাও নয়। জীবনটা বড় কঠিন, বড় জটিল। একবার ভুল করলে সে ভুলের জন্য তোকেই সারা জীবন কাঁদতে হবে। রিয়াজকে একদিন বাসায় নিয়ে আয়, ওর সাথে কথা বলি। তোর সাথেই তো চাকরি করছে। না বাবা, রিয়াজ আমার কলিগ না, ও কন্ট্রাক্টর। আসলে আমি আগে জানতাম না, তাই মিথ্যে বলেছিলাম। তুই আমার কাছে মিথ্যে বলেছিলি? হ্যাঁ বাবা, প্রথম মাসের বেতন নিয়ে যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন হুট করে পেছন থেকে একটা মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী আমার রিক্সাটা আটকে দেয়। আমার কাছে এসে বলে, আমার কাছে যা আছে আমি যদি না দিই তাহলে আমাকে গুলি করে মেরে ফেলবে। ব্যাগের ভেতর তো আমার মাইনেটা পুরোটাই ছিল। তারা জোর করে নিয়ে যায়। আমি রাস্তায় অনেক কান্নাকাটি করছিলাম, করার কিছুই ছিল না। ওই রাস্তা দিয়েই রিয়াজ সাহেব যাচ্ছিলাম। আমি রিক্সাতে বসেই কাঁদছিলাম, তখন রিয়াজ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাকে দেখতে পায়। আমার কাছে এসে পুরো ঘটনা শোনার পর ও আমাকে 60,000 টাকা লোন দেয়। বাবা, আমি ভেবেছিলাম 3-4 মাসের মধ্যেই তার টাকাটা ফেরত দিয়ে দিব, কিন্তু এখনো তো 1 মাসও যায়নি। এরই মাঝখানে আমাদের জন্য তিনি আরো কয়েক হাজার টাকা খরচ করে ফেলেছেন। আমরা তো তার ঋণে ডুবে গেলাম। তার ঋণ কিভাবে শোধ করব আমি তো বুঝতে পারছি না। কি আর করবি মা, তুই যে আমার মতো অসহায় গরিব ঘরে জন্ম নিয়েছিস, সবই আমার দুর্ভাগ্য। না হলে তুই বা চাকরি করবি কেন? আর তোর চাকরির পয়সা ছিনতাইকারীরা কেন ছিনতাই করে নেবে? রিয়াজ তো আমাদের উপকারই করেছে মা। স্যার, স্যার গো, এইবার মতো মাফ করে দেন। এই কাজ আর জীবনে পারবো না স্যার। না না, তোদের কোনো ক্ষমা নেই। তোদের ধরার জন্য অনেক দিন ধরে ফলো করছি, অনেক খেয়েছিস। এই নিয়ে চল। না না, কোনো কিছু শুনছি না। এই চল চল। একা জি বাবা। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? একটু বেড়াতে গিয়েছিলাম। কোথায়? কার সাথে? রিয়াজের সাথে। তাই বলে এত রাত পর্যন্ত? রিয়াজ এলো না? ওর ফোনে একটা কল আসলো, জরুরি কাজ আছে, তাই আর এলো না। আমি যে ওর সঙ্গে কথা বলবো বলেছিলাম। ও কিছুদিনের মধ্যে চলে আসবে। তুই ভালো করছিস না খারাপ করছিস সেটা তুই জানিস, আমার আর বলার কিছু নেই। একটু দাঁড়ান তো। একা? মেয়ে তো ভালো
আছি, তুই কেমন আছিস? ভালো রে। কতদিন পর দেখা। এখানে কি করছিস তুই? স্রোতের সাথে গা ভাসিয়ে চলে এলাম। আচ্ছা দাঁড়া 1 মিনিট, আমি রিক্সাটা বিদায় করি। হ্যাঁ, এত বড়? আরে তোকে তো বলাই হয়নি, আমার কিন্তু এসএসসি পরপরই বিয়ে হয়ে গিয়েছিল। ভালো পাত্র পেয়েছে, তাই বাবা আর দেরি করেনি। তারপর তো বিয়ের বছরই আমার বাচ্চা হয়ে গেল। খুব ভালো হয়েছে। এখন কই যাচ্ছিস? এখন আছি বাবার বাড়িতে আপাতত, কারণ তুই তো জানিস বাবার তো বদলি চাকরি ছিল। তো ওইখানে বাবা হঠাৎ ঢাকায় একটা জমি কিনেছে, তো জমির মধ্যে 5 তলা একটা বিল্ডিং করেছে। তুই তো তাহলে মহা সুখে আছিস। হ্যাঁ ছিলাম, তাই ছিলাম। হঠাৎ বাবা 1 মাস আগে হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর আসলে পুরো দুনিয়াটাই অন্ধকার লাগে। আচ্ছা যাই হোক, বাদ দে। এই শোন না, আগামী শুক্রবার আমার মেয়ের জন্মদিন, তোকে কিন্তু অবশ্যই আসতে হবে। অতটা বড় করে প্রোগ্রাম করব না, করার খুব ইচ্ছা ছিল। যদি বাবার মৃত্যুটা এভাবে না হয়ে যেত তাহলে হয়তো অনেক ধুমধাম করেই করতাম। বাবার মৃত্যুটা না আসলে আমার মনটাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। মন খারাপ করিস না রে, বাবা মা তো চিরদিনই কারো বেঁচে থাকে না। আচ্ছা তুই কি শ্বশুর বাড়িতে থাকিস নাকি বাবার বাড়িতে থাকিস? হ্যাঁ, আপাতত বাবার বাড়িই থাকি। শ্বশুর বাড়িতে থাকার মতো ভাগ্য এখন আমার হয়নি। শোন, তুই শুক্রবারে আমার মেয়ের জন্মদিনে আয়, তখন 2 বান্ধবী বসে শান্তি মতো সব ঘটনা তোকে খুলে বলবো, কেমন? রাস্তায় তো এত কথা বলা যায় না রে। ঠিক আছে, আমি অবশ্যই আসবো। আল্লাহ হাফেজ মা। এই আসবি কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ প্লিজ যাচ্ছি, দেখা হবে শুক্রবার। আচ্ছা এই আসবি কিন্তু। অবশ্যই আসবো। মিতু, আসো আসো। একা এসেছিস? হ্যাঁ। ভালো। তোর হাতে এটা কি? এত টাকা খরচ করার কি দরকার ছিল? ও মা, এই প্রথমবার আমি আমার বান্ধবীর বাসায় আসবো, খালি হাতে আসবো নাকি? তার মধ্যে আমার শান্তনা মামুনির জন্মদিন। আম্মু, এটা তোমার জন্য। ওয়েলকাম। যাও তুমি ভিতরে গিয়ে বসে যাও মা। আচ্ছা তারপর কি বিয়ে শাদী করেছিস না? বাচ্চা কাচ্চা কয়টা হলো? আছি ভাড়া বাসাতে, আর বিয়ে সেটা আমার ভাগ্যে নেই। বলিস কি, তোর মতো সুন্দরী মেয়ের এখনো বিয়ে হয়নি? তাহলে তো এদেশে পাত্রের অভাব দেখা দিয়েছে। টেন্ডার দিতে হবে মনে হচ্ছে। না, বিষয়টা এরকম না। তাহলে কথা কোনটা? আসলে বাবার সামান্য বেতন দিয়েই তো সংসারটা চলতো, আমাদের লেখাপড়া, তার উপরে মার চিকিৎসার খরচ। 2 বছর হলো বাবা অবসরে গিয়েছেন। তারপর বহু কষ্টে আমি একটা বাইং হাউসে 60,000 টাকা বেতনের চাকরি পাই। এখন আমি যদি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাই, তাহলে বাবা, ছোট 2 বোনের লেখাপড়া, সংসারের কি হাল হবে একবার বুঝতে পেরেছিস? সত্যি রে, তোর জীবনটা অনেক কষ্টের। আচ্ছা বাদ দে সব। তোর বাসা এরকম খালি খালি লাগছে কেন? খালাম্মা, তোর হাজবেন্ড সবাই কোথায়? মা বাড়িতে নেই, খালা এসে মাকে তার সাথে নিয়ে গেছে কয়েকদিন তাদের বাড়িতে বেড়াবে তাই বলে। আর আমার হাজবেন্ড তো বিয়ের পর থেকেই দেশের বাইরে থাকে। আর তোর দুলা ভাই, সে তো বিয়ের পর থেকেই দেশের বাইরে থাকে। কিন্তু দেশের বাইরে থাকলে কি হবে, দেশের চেয়ে কোনো অংশে কম না, জানিস তো। আমি যা বলি আমার কথা উঠে আর বসে, আমার পারমিশন ছাড়া কোনো কাজ সে করে না। বাবা, তাহলে তো তোর কপাল, স্বামী বিদেশে থেকেও তোর কথায় উঠে আর বসে। হতেই হবে, কারণ আমি বউটাও তেমন। শোন, সে মাসে মাসে কারি কারি টাকা পাঠায়, আমার তো কোনো খেয়ে দেয়ে কাজ নেই, আমি ঘরে বসে বসে সেই টাকা উড়াই। আর দরজা খোলা আছে। ভালো আছো? জি ভাবি। বসো। আমার অনেক ছোটবেলা খুব ক্লোজ বান্ধবী, পরিচয় করিয়ে দিই। এই, ও হচ্ছে আমার দেবর, ওর নাম হচ্ছে রিয়াজ। আমি ওনাকে চিনি। চিনিস মানে? কি করে চিনিস?
তা জানি না। আর ও হচ্ছে আমার একমাত্র দেবর আসিফ রিয়াজ। আয় বুড়ো হয়ে ঘরে বসে আছে, এখনো বিয়ে শাদী করেনি। কেন এখনো বিয়ে করেননি কেন? আশ্চর্য, আমি তো ভেবেছিলাম আপনি আমার বিরুদ্ধে ইপটিজিং এর মামলা নিয়ে এসেছেন। সেটা দিতাম যদি না জানতাম যে আপনি আমার ছোটবেলার বান্ধবীর দেবর হন। একেই তো বলে কপাল, পড়বি তো পর একেবারে ভাবির ঘাড়ে। মিতু শোন, তোর দেবরের সাথে আমার দেখা হয়েছিল একটা দুর্ঘটনার মাধ্যমে। মানে ঘটনাটা মনে হলে পুরোই আমার কাছে মনে হয় একটা সিনেমা। সিনেমার ক্লাইম্যাক্সের পরেই উপযাচক হিসেবেই তার সঙ্গে আমার পরিচয়। আমি পুরো ঘটনা তোকে খুলে বলি। আমি রাস্তাতে আসছি, তারপর দেখি রিক্সায় একটা বসে একজন মহিলা কান্না করছেন। আর অমনি করে তুমি দেবদূতের মতো আমার বান্ধবীর সামনে গিয়ে হাজির হলে, তাই তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা একজন আরেকজনকে আপনি আপনি করে বলছো কেন? মিতু, আমি তোকে বলছি কি হয়েছে। সেদিন আমি প্রথম স্যালারি পেয়েছি অফিস থেকে, তো সযত্নে ভ্যানিটি ব্যাগটা হাতে নিয়ে রিক্সা করে বাড়ির দিকে যাচ্ছিলাম। হুট করে দুজন ছিনতাইকারী বাইক নিয়ে এসে আমার রিক্সা থামিয়ে দিল। আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, ব্যাগে যা আছে সবকিছু দিয়ে দেন, না হলে গুলি করে খুলে উড়িয়ে ফেলবো। আমি তো চুপচাপ, কিচ্ছু বলার সাহস হলো না, ঠাস করে আমার ব্যাগটা নিয়ে গেল। সেখানে বসে বসে আমি কাঁদছিলাম। এই সময় রিয়াজ সাহেব সেখানে উপস্থিত হলেন। অবশেষে সিনেমার হিরো রিয়াজ গিয়ে দেখলেন ততক্ষণে ভিলেনরা পগার পার, তাই তো? আপনাকে আমার ভাবি কি খাওয়ালো? এর মধ্যে তো হাসির কি হলো? তাহলে ভাবির গল্প শুনছেন? আবারও আপনি আপনি? অবশ্য আপনি করে বলতে পারলেই ভালো, আমরা তো এই চর্চাটা করিই না। শোনো, একজন আরেকজনকে যদি আপনি আপনি করে বলে সম্বোধন করো, সম্পর্কটা সারা জীবন অনেক মধুর থাকে এবং একটা ভালো সম্মানের মধ্যে থাকে। পশ্চিমবঙ্গে তো এই জিনিসটা প্র্যাকটিস নেই। তারা তো প্রেমের শুরু থেকেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে তুই তুই করে সম্বোধন করে। দেখা যায় যে বিয়ের পরেও সেমটাই স্বভাব থেকে যায়, তারা তুই তুই করেই বলে। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় ছোট হোক বড় হোক তারা সবাইকে তুমি তুমি করে বলে, তাদের মধ্যে আপনি সম্বোধনটা আসেই না, শুধু তুমি বলেই শেষ। অবশ্য সারা জীবন যদি স্বামী স্ত্রীকে আপনি আপনি করে বলে সম্বোধন করে, তাতে করে আল্লাহও খুশি হন। কিন্তু আমরাই না কেমন যেন এই প্র্যাকটিসটা ধরে রাখতে পারি না। তোমার ভয়ে তো বলতে পারছি না, আবার তো বলবে কি বলছে রে। আরে বাবা, আমি কি করলাম? ডুবে ডুবে জল খাচ্ছ তুমি, এখন শব্দ সামার, তাই তো? থাক, আর বলতে হবে না, দাঁড়াও, এখন একটা ব্যবস্থা আমি করছি। এবার একার একাকী জীবনের জবানিপথ ঘটাবো। তুই তো হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলি, কিন্তু আমি যদি বিয়ে করি তাহলে আমার বাবা, দুই বোন, ওদেরকে কে দেখবে বল? এটা কেমন কথা বললি? তোর বাবা কি আমাদের বাবা না? তাছাড়া বিয়ের পরে বাবার দেখাশোনা রিয়াজ করবে, তুই করবি, আর আমি তো রয়েছি। তোর ছোট দুই বোন কি আমাদের বোন নয়? আজকে যেই কাজটা তুই একা একা কষ্ট করে করছিস, তোদের বিয়ে হলে তোরা দুজন মিলে একসাথে তাদের দেখাশোনা করবি, এটা তো আরো ভালো কথা। কি রিয়াজ বাবু, ভুল কিছু বললাম? ভাবি, আপনি তো ঠিকই বলেছেন। যাক, আর কোনো না নয়, কোনো কিন্তু নয়। আচ্ছা শোন, এখন অনেক রাত হয়েছে, চল আমরা কিছু খেয়ে আসি। হ্যাঁ, খাওয়ার ব্যবস্থা করছি। যাক, হাজার কথার এক কথা হলো, অবশেষে তোদের দুজনের একাকিত্বের জীবনের সমাপ্তি আমি ঘটিয়েই ছাড়বো। কংগ্রেচুলেশনস রিয়াজ বাবু, তোমার ওই আয়বুড়ো জীবনের সমাপ্তি ঘটতে চলছে।